রোম্যান্স, রহস্য, রোমাঞ্চ ও শিহরণ জাগানো গ্রাম বাংলার ভৌতিক গল্পে ভরপুর আমাদের এই বিশেষ ক্লাব স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ এই ক্লাবে আপনারা শুনবেন আকাশ নস্করের কলমে লেখা মন ফেরারি মন। আকাশ নস্কর জন্ম দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। বর্তমানে শখের বশেই অনলাইন প্ল্যাটফর্ম প্রতিলিপিতে লেখালেখির কাজে মনোনিবেশ করেছেন এবং সাথে অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছেন। ভালোবাসার বীজ যখন নিজের অজান্তেই মনের ভিতরে অঙ্কুরিত হয়, তার হদিশ পেতে অনেকটা সময় লাগে। আর সেই হদিশ একবার পেয়ে গেলে তারপর কি হবে? চলুন তবে আজকের এই গল্পে শুনে ফেলি তেমনই এক অনন্য প্রেম কাহিনী। গল্পের সূত্রধার আমি পারমিতা, আর আমার সাথে শুনতে থাকুন আকাশ নস্করের কলমে মন ফেরারি মন। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে সারণ্য বেশ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল, আর মনে মনে বলছিল, ইস, একটা রাত হয়ে গেল। এই সুজার জন্যই লেটটা হয়ে গেল আমার। শুধু শুধু আমাকে আটকে রাখলো। কত করে বললাম যে কাল আমার দুটো ওটি আছে, তবুও শুনলো না। কি হবে? এসব বলতে বলতে হঠাৎ সামনে তাকে খুব জোরে ব্রেক মারে সারণ্য। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনে গিয়ে দেখে একটা মেয়ে। সর্বনাশ! ও তাড়াতাড়ি মেয়েটিকে উঠতে সাহায্য করলো, বলল, আরে আপনি ঠিক আছেন তো? না মানে আপনার লাগেনি তো কোথাও? তন্ময় ভাবে হয়তো মেয়েটি এবার রেগে গিয়ে ওকে দু চার কথা শুনিয়ে দেবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। মেয়েটি স্মিত হেসে উত্তর দিল, কেন বাঁচালেন আমাকে? চাপা দিয়ে দিতে পারতেন, তাহলেই বেশি খুশি হতাম। মেয়েটির কথা শুনে সারণ্য যেন বেশ আকাশ থেকে পড়ে। ও অবাক হয়ে বলে, না মানে এটা কি বলছেন আপনি? আরেকটু হলেই তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। মেয়েটি এবার কেঁদে কেঁদে বলে, আমি ঠিকই বলছি, আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এই ওয়েট 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 ওয়েট, তাহলে কি আপনি ইচ্ছে করে আমার গাড়ির সামনে চলে এসেছিলেন? হ্যাঁ, মরবো বলেই তো এসেছি। সারণ্য এতক্ষণ খেয়ালই করেনি। হঠাৎ ওর দিকে ভালো করে তাকিয়ে দেখলো একদম বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। সারণ্য বলল, এই এক সেকেন্ড, আপনি বলছেন আপনি মরতে এসেছেন, তার উপর আবার বিয়ের সাজ? এই প্লিজ বলবেন ব্যাপারটা কি? মেয়েটি এবার নিজের রুমাল দিয়ে নিজের দু চোখ মুছে ফেলল, বলল, আজ আমার বিয়ে ছিল, কিন্তু আমি এই বিয়েটা করতে চাইছিলাম না। আসলে আমার বয়ফ্রেন্ড বলেছিল বাড়ি থেকে পালিয়ে আমাকে এখানে ওয়েট করতে। আমি সেই সন্ধ্যা থেকে এখানে ওয়েট করছি। ও বয়ফ্রেন্ড, মানে আপনার বয়ফ্রেন্ড আপনাকে নিতে আসেনি, তাই তো? না, একটু আগেও আমাকে ফোন করে বলেছে ও নাকি আমাকে ভালোই বাসে না, অন্য কাউকে ভালোবাসে। সারণ্য এবার বেশ রেগেই গেল। সে রেগে বোম হয়ে বলল, বাহ 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 বাহ! আর সেই জন্যই আপনি আমার গাড়ির সামনে চলে এলেন মরার জন্য? আপনি জানেন আর একটু হলে আপনি আমার কত বড় সর্বনাশ করে দিচ্ছিলেন? আপনি তো নিশ্চিন্তে স্বর্গে চলে যেতেন, কিন্তু আমার কি হতো? আমাকে তো সারা জীবনটা জেলে কাটাতে হতো। মেয়েটি হতবাক হয়ে বলল, আর একটু হলেই তো আমি মরে যাচ্ছিলাম, আর আপনার সেদিকে কোনো খেয়াল নেই। আরে আপনি মরুন আর যাই করুন, আমি কেন ভাবতে যাব? আপনার জন্য আমার মতো সাধারণ নিরপরাধ মানুষের তো জেল হয়ে যেত আর একটু হলে। মেয়েটি এবার ওর সামনে হাত জড়ো করে বলল, আচ্ছা বাবা, সরি সরি, আমার ঘাট হয়েছে আপনার গাড়ির সামনে মরতে এসে, আপনি যান। বলেই নির্জন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিল। সারণ্য গাড়িতে উঠে আস্তে আস্তে গাড়িটা ওর পাশ দিয়ে নিয়ে যেতে যেতে বলল, তা আপনার বাড়িটা কি কোথায় জানতে পারি? মেয়েটি মুখ ঘুরিয়ে বলল, আপনাকে বলতে যাব কেন? কে আপনি? না মানে এত রাতে এভাবে একা রাস্তায় ঘোরাটা তো ঠিক নয়, তাই না? তাই বলছিলাম আপনি বরং আপনার বাড়িটা আমাকে বলুন, আমি না হয় নামিয়ে দিয়ে আসছি। মেয়েটি এবার ঝাঁঝিয়ে উঠল, বলল, থাক, আরও তো দরদ দেখাতে হবে না আপনাকে, এতক্ষণ তো অনেক কথাই শুনিয়েছেন, আপনি যান আপনার মতো। আচ্ছা ঠিক আছে, তবে এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল সে। এদিকে মেয়েটি নিজের খেয়ালে হাঁটছিল। হঠাৎ ওর পাশ দিয়ে একটা ছোট হাতি গাড়ি বেরিয়ে গেল।
মেয়েটি সোজা এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখলো ওই গাড়িটি দাঁড়িয়ে পড়েছে। ও যতই সামনে এগোতে থাকলো, ওর বুক তত জোরে ধুকপুক করতে শুরু করলো। হঠাৎ সামনে তাকিয়ে দেখলো গাড়িটা রিভার্সে ওর দিকেই আসছে। একটা কম বয়সী ছেলে গাড়ি থেকে মুখ বার করে বলল, কে বাবরে, কোথায় যাচ্ছে একা একা? এসো গাড়িতে, পৌঁছে দিচ্ছে তোমার জায়গায় আমি। তখনই অন্য একজন পাশ থেকে বলল, আরে ভাই, আজকে রাতটা পুরো জমে যাবে রে ভাই, তোল ওকে, তোল গাড়িতে, তোল তাড়াতাড়ি। ব্যাস, এইটুকুই শোনা শুধু মেয়েটির জন্য যথেষ্ট ছিল। ও তাড়াতাড়ি নিজের শাড়ি দু হাতে ধরে দৌড়তে শুরু করে দিল। গাড়ি থেকে একজন চেঁচিয়ে বলল, ও বাবা, আরে ভাই, পাখি পালালো রে ভাই, ধর 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 ভাই, ধর, পাখি পালালো বাবা, রাতটা কাটাবো কি করে, ধর রে ধর। হেল্প, হেল্প! মেয়েটি তখন হেল্প হেল্প করতে করতে দৌড়াচ্ছে। ততক্ষণে গাড়ি থেকে একটা ছেলে নেমে ওর পিছনে ওকে ধরার জন্য দৌড়াচ্ছে। এদিকে মেয়েটির তো ভয়ে প্রাণ পাখিটা বেরিয়ে যায় যায় অবস্থা। মনে মনে ভাবছে, এই আমার সব বুঝি শেষ হয়ে গেল। কি কখনো যে ওই ভালো মানুষটার কথা শুনলাম না, কে জানে। এই সব ভাবতে ভাবতে দৌড়তে থাকে সে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে কিছুটা দূরে ওই লোকটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মেয়েটি যেন ধরে প্রাণ পেল। ও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই ছেলেটাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে কি, প্লিজ আমাকে একটু হেল্প করুন না, দেখুন না ওরা আমাকে তাড়া করছে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে উঠুন, আমি দেখছি। মেয়েটি তাড়াতাড়ি গাড়িতে উঠে যায়। সারানো একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়ে বলে, আজ আমি না থাকলে আপনার কি হতো একবার ভাবতে পারছেন? কেন? না মানে, আসলে আপনি এত রাতে এখানে একা নির্জন রাস্তায় কি করতে এসেছেন? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এটা ভেবে পাচ্ছি না যে বয়ফ্রেন্ড চিট করলো বলে আপনি মরতে চলে এসেছেন। দেখে তো মনে হচ্ছে এখনো স্টুডেন্ট। তা কিসে পড়েন আপনি? মেয়েটি আস্তে আস্তে বলল, বিএ ফার্স্ট ইয়ার। বাবা, খুব সুন্দর। এইটুকু বয়সে প্রেমের ধোঁকা খেয়েছেন বলে আপনি মরতে চলে এসেছেন। আচ্ছা, আপনার বাড়ির লোক কতটা কষ্ট পেয়েছে বলুন তো? আপনার লজ্জা থাকা দরকার। মেয়েটি এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। বলল, সবাই খালি আমাকে বকে। এই এই এই, আপনি এরকম পিচ্চিদের মতো কান্না করছেন কেন বলুন তো? প্লিজ থামুন এবার। মেয়েটি আরো জোরে কাঁদতে থাকে। ওর কাঁদতে থাকা মলিন মুখটা দেখে বেশ ভালো লাগে সারণ্যর। সোজা কথায় এক নজরে ক্রাশ খায় ওর ওপর। আচ্ছা আচ্ছা বাবা, সরি, ঘাট হয়েছে আমার। এবার অন্তত কান্নাটা বন্ধ করুন প্লিজ। মেয়েটি কান্না থামিয়েও অল্প ফোঁপাতে থাকে। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নাম কি? মেয়েটি বাইরের দিকে তাকিয়ে বলল, অদ্রিজা, অদ্রিজা ভট্টাচার্য। বাহ, বেশ মিষ্টি নাম তো আপনার। আচ্ছা, এখন আপনার ঠিকানাটা বলুন তো, আমি পৌঁছে দিচ্ছি। মেয়েটি আঁতকে উঠে বলল, না না, একদম না, আমি এখন কিছুতেই বাড়ি ফিরতে পারবো না। আমার মা আমাকে মেরেই ফেলবে। আরে বাবা, কিছু বলবে না, আপনি চটপট আপনার ঠিকানাটা বলুন তো। আরে আমি বলছি না, আমি এখন কিছুতেই বাড়ি ফিরবো না। আপনি এক কাজ করুন, আপনি বরং আমাকে এখানেই কোথাও একটা নামিয়ে দিন। কি, আপনার কি মাথা খারাপ নাকি? একটু আগে কি হতে যাচ্ছিল আপনার সাথে সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ও আমার যা খুশি হোক, তবুও আমি এখন কিছুতেই বাড়ি ফিরবো না। আপনি বরং আমাকে এখানেই নামিয়ে দিন। আচ্ছা, তাহলে নেমে যান এখানে। আর তাছাড়া আপনি তো মরতেই চেয়েছিলেন। আমি আপনাকে না একটা ভালো বুদ্ধি দিচ্ছি। এখানে না অনেক ভূত আছে, আশা করছি ওরা আপনাকে ঘাড় মোটকে আপনাকে অনেক সহজেই স্বর্গে পৌঁছে দেবে। সারণ্যর কথা শুনে মেয়েটি আঁতকে উঠল। তারপর বলল, কি না, আমি এখানে নামবো না। আপনি আমাকে একটু স্টেশন পর্যন্ত পৌঁছে দেবেন প্লিজ। মরার এত ভয় আপনার, তবুও মরতে এসেছেন। আচ্ছা ছাড়ুন। মেয়েটি চুপ করে থাকে। সারণ্যের গাড়িটা বাঘাযতীন স্টেশন ছাড়তে মেয়েটি বলল, ব্যাস ব্যাস, এখানেই নামিয়ে দিন আমাকে, আমি এবার ঠিক চলে যাব। সারণ্য একটা ধমক দিয়ে বলে, এই, আপনি চুপচাপ বসুন তো, বেশি বকবক করবেন না।
যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চুপচাপ চলুন। মেয়েটি ভয় পেয়ে বলল, কি? তার মানে আপনিও ওদের মতো? হ্যাঁ, গাড়ি থামান, আমি নামবো। বলেই চলন্ত গাড়ির দরজায় হাত দিয়ে খোলার চেষ্টা করতে শুরু করলো। সারণ্য ওর হাতটা এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। তারপর বলল, এই আপনি কি পাগল নাকি? এক থাপ্পড় দেবো, চুপ করে বসুন। আমি আপনাকে ওদের হাত থেকে বাঁচালাম আর আপনি আমাকেই দোষ দিচ্ছেন। মেয়েটি তন্ময়ের ধমক খেয়ে আবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল। সারণ্য গাড়ি চালাতে চালাতে বলল, আরে এ তো ভারী মুশকিল দেখছি। এই আপনি কি চুপ করবেন? এদিকে মেয়েটি এখনো কেঁদে চলেছে। এই আপনি কি চুপ করবেন নাকি আমি আপনাকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেবো? মেয়েটি এবার ভয় পেয়ে আস্তে আস্তে কান্না বন্ধ করে। বেশ কিছুক্ষণ পর সারণ্য ওর বাড়ির সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ায়। সারণ্যের বাড়িটা ঢাকুরিয়া স্টেশনের খুব কাছেই, বাবু বাগান লেনে। বেশ ঝকঝকে 3 তলা বাড়ি ওদের। সারণ্য গাড়ি থেকে নেমে বলল, তুমি গাড়ি থেকে নেমে দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করি। সারণ্য গাড়িটা গ্যারেজ করে এসে বলল, এসো। অদ্রিজা মিনমিন করে বলল, আমি স্টেশনে চলে যাচ্ছি, শুধু শুধু আমার জন্য। সারণ্য ওকে আর বলতে না দিয়ে বলল, আমার সঙ্গে আসতে বলেছি না, চুপচাপ এসো। অদ্রিজার কোনো কথা না বলে সারণ্যের পিছু পিছু যায়। সারণ্য 2বার বেল বাজায়, আর কিছুক্ষণের মধ্যে তনিমা দেবী দরজা খুলে দেয়। দরজা খুলেই তনিমা দেবী ব্যস্ত হয়ে বললেন, কিরে বাবু, তুই এত রাত করলি কেন বলতো? আমার কি টেনশন হয় না বল? মম, আসলে ও জোর করছিল তাই বাধ্য হয়ে থাকতে হবে। সে ঠিক আছে, কিন্তু ফোনটা তো অন্তত রিসিভ করবি। ও সরি মম, আসলে না ফোনটা সাইলেন্ট ছিল তো তাই বুঝতে পারিনি। তনিমা দেবী এতক্ষণ খেয়াল করেননি যে সারণ্যের পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এখন হঠাৎ চোখ পড়তেই উনি অবাক হয়ে বললেন, মেয়েটা কে বাবু? ওহ, সে এক বিরাট ইতিহাস, পরে তোমাকে সব বুঝিয়ে বলছি। এখন বাড়িতে অন্তত ঢুকতে দাও আগে। আর তুমি ওখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। অদ্রিজা মুখ নিচু করে এগিয়ে আসে। এদিকে তনিমা দেবী দরজা থেকে সরতেই সারণ্য বাড়িতে ঢুকে সোফায় বসে পড়ে। তনিমা দেবী কিছুই বুঝতে পারছেন না। এদিকে অদ্রিজা ভেতরে ঢুকে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তনিমা দেবী তাড়াতাড়ি কোলাপসেবল গেট আর দরজা বন্ধ করে সারণ্যের কাছে এসে দাঁড়ায়। তারপর বলে, এই তুই আগে বলতো এই মেয়েটাকে, আর ওর তোর সাথে বিয়ের সাজে কি করছে, আর এখানে কেন এনেছিস তুই? তুই কি আমার কথা শুনে বিয়ে করে নিলি? উফ মম, তুমি এত কথা একসাথে জিজ্ঞাসা করলে আমি কিভাবে বলি বলো তো? আচ্ছা ঠিক আছে, বল। সারণ্য ওর মাকে সবটা খুলে বলে। সবটা শুনে তনিমা দেবী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, ওহ তাই বল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম তুই হয়তো কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়ে এলি। মম, তুমি চুপ করবে প্লিজ, ওর সামনে এসব কি বলছো তুমি? এদিকে তনিমা দেবীর কথা শুনে অদ্রিজার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। তনিমা দেবী অদ্রিজাকে উদ্দেশ্য করে বলল, মা তুমি না কিছু মনে করো না, আমি না কিছু বুঝতে পারিনি ঠিক, তাই বলে ফেললাম। অদ্রিজার লজ্জা মিশ্রিত গলায় বলল, না না আন্টি, ইটস ওকে। তা তুমি এই ছোট বয়সে ওরকম ভুল সিদ্ধান্ত নিলে কেন মা? এটা জানলে তোমার বাবা মা কতটা কষ্ট পাবে বলো তো? অদ্রিজা চুপ করে থাকে। তুমি ভুল ভাবছো মম, উনি মরতে যাননি, উনি শুধু হাত পা ভেঙে হসপিটালে ভর্তি হতে চেয়েছিলেন। ওনার কিন্তু মরার বয়স 16 আনাই আছে। বেশ ব্যঙ্গাত্মক সুরে বলল সারণ্য। আমার মনে হয় তোমার না চিকিৎসার প্রয়োজন আছে। আমার সাধ্যের মধ্যে হলে আমি চিকিৎসা করিয়ে দিতাম, বাট তোমার যা রোগ দেখছি তাতে আমার দ্বারা সম্ভব নয়। অদ্রিজা লজ্জায় মুখ নামিয়ে রাখে, সাথে রাগও হচ্ছে, তবু প্রকাশ করতে পারছে না। এই তুই চুপ কর তো। একে দেখছিস মেয়েটা অতটা ভয় পেয়ে আছে, তার উপর মজা করছিস ওর সঙ্গে। আমি মজা করছি না মম, সত্যি বলছি। তুই চুপ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, আমি খেতে দিচ্ছি। না মম, আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। আর মনে হয় এই ম্যাডামেরও এখনো খাওয়া হয়নি, তো এনাকে খাইয়ে দিও। হ্যাঁ, আবারও বেশ মজা করে বলল সারণ্য। এদিকে অদ্রিজা আর চুপ করে থাকতে পারল না। ও সোজাসুজি বলল, থাক, আপনাকে আর অত আমার চিন্তা করতে হবে না, আমি চলে যাচ্ছি। মা সে কি? না না একদম নয়, এত রাত্রে তুমি কোথায় যাবে? কোথাও যাওয়ার দরকার নেই। না না আন্টি,
আমি চলে যাব। উনি আমাকে বাঁচিয়েছেন বলে সব সময় আমাকে সেটার খুঁটা দিচ্ছেন। না না, কোথাও যেতে হবে না এত রাতে, কাল সকালে চলে যেও। না না মাম, ছেড়ে দাও তো, চলে যাক। তবে শুনে নাও, রাস্তায় কিন্তু অনেক কুকুর ঘুরঘুর করছে, দেখতে পেলেই কিন্তু চোর ভেবে একদম কামড়ে দেবে বলে দিলাম। তনিমা দেবী এবার বেশ ধমক দিয়ে বলল, এই তুই রুমে যাবি? শুধু শুধু মেয়েটার পেছনে লাগছিস কেন বলতো? আর কোনো কথা বলবি না, যা রুমে যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। বলেই তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। মা, তুমি ওর কথাই কিন্তু কিছু মনে করো না, ও ওরকমই, একটু মজা করতে ভালোবাসে, পাগল ছেলে আমার। আচ্ছা তুমি বরং এসো আমার ঘরে, ফ্রেশ হয়ে নাও, তারপর আমি আর তুমি একসঙ্গে বসে খাবো। আচ্ছা। ওরকম ভুল সিদ্ধান্ত আর কখনো নেবে না, বুঝলে? যা হয়েছে ভাববে তোমার ভালোর জন্যই হয়েছে। ঠিকই বলেছ আন্টি, আমি আসলে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম, আর কখনো ওরকম ভুল আমি করব না। আর তুমি কিন্তু আমার ছেলের কথায় কিছু মনে করো না। না না আন্টি, আমি কিছু মনে করিনি। আচ্ছা আন্টি, উনি তখন চিকিৎসা করার কথা বলছিলেন না, উনি কি ডক্টর? তনিমা দেবী হেসে বললেন, হ্যাঁ, তুমি জানো না, ও তো হার্ট স্পেশালিস্ট সার্জন, এনআরএস হসপিটালে আছে ও। অদ্রিজা মনে মনে বেশ অবাক হয়ে যায়, মুখে বলে, ও আচ্ছা নাও, এখন চটপট খেয়ে নাও। তুমি আমার সাথে শুয়ে পড়ো, কাল বরং ও তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবে। অদ্রিজা মিনমিন করে বলল, আমি এখন বাড়ি গেলেই মা আমার গর্দান নেবে, আর এরা আমাকে বাড়ি পাঠানোর জন্যই ব্যস্ত। তুমি কিছু বলছো মা? না না আন্টি, কিছু না। আচ্ছা তুমি চুপটি করে শুয়ে পড়ো। বলেই বিছানায় উঠে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আর তনিমা দেবীও শুয়ে পড়ে। তিনি মনে মনে ভাবছেন, আচ্ছা যদি এই মেয়েটাকে আমার বাবুর বউ করা যেত তবে খুব ভালো হতো, কিন্তু আমার যে গুণধর ছেলে, তাতে ও এই কথাটা শুনেই রেগে যাবে। হায় ভগবান, আমার এই জন্মে আর ঠাম্মা হওয়া হলো না, বংশের প্রদীপ যে কে জ্বালাবে ভগবান। না, একটা কিছু করতেই হবে, যা হোক করে এই মেয়েটাকেই আমার বৌমা করতে হবে। কাল সকালটা হোক, তারপর দেখছি কি করা যায়। এদিকে অদ্রিজা ভাবছে, কাল সকাল হলেই আমি পালাবো, পিমুনির বাড়িতে গিয়ে থাকবো কদিন, তারপর সব ঠিকঠাক হলে তবেই বাড়ি ফিরবো। অপরদিকে সারণ্যা ফ্রেশ হয়ে এসে এতক্ষণ ব্যালকনিতে বসে ফোন ঘাঁটছিল। হঠাৎ কি মনে হতে বিন ব্যাগের সাইড থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। তারপর আপন মনে বিড়বিড় করতে লাগলো, আর একটু হলেই হাতটা ভেঙে বসে থাকতো। এত সুন্দর কিউট একটা মেয়ে, কোথায় ভালো করে পড়াশোনা করবে, ফিউচারের কথা ভাববে, তা না মরতে চলেছে, যেন মরে গেলেই সব হয়ে যায়। এত কম বয়সে সব কথা কেউ ভাবে? ধুস, আমি এসব কথা ভাবছি কেন? যে যা খুশি করুক, তাতে আমার কি? কাল সকালে আমার বরং চেম্বার আছে, তার উপর আবার একটা ওটি, আমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ি। বলেই ব্যালকনি থেকে ঘরে এসে বিছানায় শুয়ে পড়ল সারণ্য। সকাল তখন 9:30 বাজে। অদ্রিজা ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এসে দেখল তনিমা দেবী সোফায় বসে আছে। অদ্রিজা গুটি গুটি পায়ে ওনার কাছে এসে দাঁড়ায়। আরে মা, তুমি উঠে পড়েছ? আচ্ছা আচ্ছা বসো, আমি তোমার জন্য কফি করে দিচ্ছি। অদ্রিজা বাধা দিয়ে বলল, এবার না না আন্টি, আপনাকে শুধু শুধু আমার জন্য কষ্ট করতে হবে না, এমনিতেই আমি এক্ষুনি চলে যাব। তনিমা দেবী মুচকি হেসে বলল, আরে ওরকম বলছো কেন? আমি তো তোমার মায়ের মতো, আর মা হয়ে মেয়ের জন্য একটু কফি করে দিতে পারবো না? তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে কিন্তু আর তুমি বলে ডাকা যাবে না। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমার মায়ের বয়সী, তাই আমাকে তুই করেই ডাকুন, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা বাবা, ঠিক আছে। তনিমা দেবী তাড়াতাড়ি কিচেনে গিয়ে কফি বানাতে লাগলেন।
আর মনে মনে ভাবতে লাগলেন কি করে অদ্রিজার বাবা মায়ের ফোন নাম্বারটা নেওয়া যায়। আসলে মুখের উপর তো আর ফোন নাম্বারটা চাওয়া যায় না, তাই একটু লুকোচুরির পথ অবলম্বন করতে হবে আর কি। মনে মনে একটা জোরালোতম আইডিয়া ভেবে কফিটা নিয়ে বাইরে গিয়ে অদ্রিজাকে দিয়ে দিলেন। অদ্রিজা কফিতে চুমুক দিয়ে বলল, আরে আন্টি, কফিটা তো দারুণ হয়েছে। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা যাই হোক, যে কথাটা তোকে বলবো ভাবছিলাম, হ্যাঁ এখন কিন্তু তোর কোথাও যাওয়া চলবে না। বাবু হসপিটাল থেকে ফিরবে, তারপর ও নিজে তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এখন কোনোভাবেই আমি তোকে একা ছাড়তে পারবো না। অদ্রিজা অবাক হয়ে বলল, কিন্তু আন্টি, আমি এখন বাড়ি ফিরতে পারবো না। মা বাবা আমার পিঠের চাল তুলে নেবে। খুব রেগে আছে যে ওরা আমার ওপর। আমি এখন পিমনির বাড়িতে গিয়ে থাকবো কিছুদিন, তারপর সব কিছু শান্ত হয়ে গেলে তবেই বাড়ি ফিরবো। তনিমা দেবী কথাটা শুনে মুখ ফসকে বলে ফেললেন, তাহলে আমার কাছেই থেকে যা। এই তুমি কি বলছো আন্টি? তা হয় না। শুধু শুধু আপনাদের ঘাড়ে বোঝা হয়ে কেন থাকবো বলুন? তুই চুপ কর তো। আমি কি ওসব কথা তোকে বলেছি? বরং তুই থাকলে আমার ভালোই লাগবে। বুঝতে পারছি, কিন্তু আসলে আমি আর বাবু এ বাড়িতে একাই থাকি। তাও আবার রোজ সকালে ও হসপিটাল চলে যায়, ফেরে সেই রাতে। আমি বুড়ি মানুষ, একা এই বাড়িতে থাকি, সময় কাটে না রে একদম। আচ্ছা কি আর করা যাবে, ঠিক আছে চলে যাবি যখন, তখন আর কি বলবো বল। আন্টি, তুমি তো আমাকে দ্বিধায় ফেলে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি কদিন তোমার সঙ্গে থাকবো, কিন্তু সমস্যা একটাই, তোমার ছেলে তো আমাকে সহ্যই করতে পারে না। ও আবার কি বলবে? আমি যা বলার ওকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, তুই বরং আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আর এই ভারী ভারী ড্রেসটা চেঞ্জ কর। আমি আমার একটা শাড়ি দিচ্ছি, ওটা পরবি কেমন? শাড়ি? আমি শাড়ি পরতে পারি না আন্টি। আচ্ছা আমি পরিয়ে দেব। আজকের দিনটা কষ্ট করে পরে নে, তারপর আমি দেখছি কি করা যায়। ওকে। রাজবল্লভবাবু সোফায় বসে আছেন আর গিনি দেবী সামনের সোফায় বসে আছেন। রাজবল্লভবাবু কফিতে চুমুক দিয়ে বলল, গিনি, দেখো তুমি আর রেগে থেকো না, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। গিনি দেবী গম্ভীর গলায় বললেন, তুমি তোমার মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে যাও। আমি আর তোমাদের কোনো কিছুতেই থাকবো না। আরে গিনি, তুমি ভুল বুঝছো। দেখো, আমিও তো খুব সহজে অদ্রিজাকে মাফ করে দিচ্ছি না, তাই না? তুমি ভাবতে পারছো আমাদের কতটা ফেস লস হলো? সেটা একটু হলো, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, ছেলের ফ্যামিলি কিন্তু একদমই ভালো না। মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে ছেলের মা ফোন করে বলছে আমাদেরকে একবার বিয়েটা হয়ে যেতে দিন, তারপর কীরকম চাপকে সিধা করতে হয় সেটা আমাদের জানা আছে। আচ্ছা গিনি, তুমি বলো, আমরা তো আমাদের অদ্রির জন্য এমন ফ্যামিলি খুঁজছিলাম যারা ওকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবে, তাই না? আমি কখনোই এত তাড়াতাড়ি ওর বিয়ে দিতে চাইনি। আসলে তোমার বন্ধুই নাকি ওনার ছেলের জন্য অদ্রিজাকে পছন্দ করে রেখেছেন, আর ওনার ছেলে নাকি সবে মাত্র আমেরিকা থেকে ফিরে বিয়ের জন্য তাড়াতাড়ি করছে। আর তুমিও ওনার সাথে কথা বলে রেখেছো, সেই কারণেই তো আমি রাজিটা হলাম। বিশ্বাস করো গিনি, আমি না কখনোই ভাবিনি যে তরুণের ফ্যামিলি ওই রকম, আর ওর ছেলেও যে খুব একটা ভালো নয় সেটা আমি জানতাম না। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তোমার মেয়ে যখন বিয়ে করতে চাই না, তাহলে সেটা আমাকে ক্লিয়ার বলতে পারতো। এভাবে ভট্টাচার্য বাড়ির মান সম্মান ডুবিয়ে না পালালেই পারতো। আমার এখন খুব টেনশন হচ্ছে, বুঝলে গিনি? কেন? তোমার আবার কি হলো? মেয়েটা কোথায় আছে কে জানে। আমি তোর পিমনির বাড়িতে ফোন করলাম আবার, কিন্তু ও বলল অদ্রি নাকি ওদের বাড়ি যায়নি। কি? অদ্রি ওখানে যায়নি? মানেটা কি? তুমি এতক্ষণ আমাকে বলনি কেন? আরে বাবা, আমিও তো এই সকালেই জানলাম, কিন্তু তুমি অত চিন্তা করো না, ও হয়তো ওর কোনো বান্ধবীর বাড়িতে গেছে। আমাদের একটা ফোন করে জানানোর প্রয়োজন করে না তোমার মেয়ে। সত্যি আমি এবার পাগল হয়ে যাব। তুমি প্লিজ ওর ওপর রাগ করো না গিনি,
ও হয়তো তোমার ভয়ে বাড়ি ফিরতে পারছে না। কেন? আমি বাঘ না ভাল্লুক? হ্যাঁ, আমাদের যে চিন্তা হয় তোমার মেয়ে সেটা বোঝে না? তুমি তো জানো ওকে, ও একটু ছেলে মানুষ ধরনের, ও কি বোঝে এত কিছু? হ্যাঁ হ্যাঁ, তুমি এখনো ওর হয়ে সালিশি দাও, এমন ভাব করছো যেন তোমার মেয়ে একেবারে দুধের শিশু, কিচ্ছুটি জানে না। আমার মেয়ে আমার কাছে সারা জীবন ছোট থাকবে। হ্যাঁ হ্যাঁ, সে তো থাকবেই, আর তার সাথে তুমি ওকে আরো লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রাখো। আমি আর কি বলবো বলো, তবে এটুকু বলে রাখি, তোমার মেয়ে বাড়ি ফিরলে ওর খবর আছে। আর হ্যাঁ, বারবার ওকে ফোন করো, যদি ফোন ধরে ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলো। বলেই সোফা থেকে উঠে গট গট করে রান্নাঘরের দিকে চলে যায়। হঠাৎ অদ্রিজার ফোনে রিং বেজে ওঠে। সেটি দেখে অদ্রিজার মুখটা কেমন শুকনো হয়ে যায়। তনিমা দেবী বলেন, কি হয়েছে? কে ফোন করেছে? আমার বাবা ফোন করছে। ও আচ্ছা, ফোন ধর। ফোন ধরলেই খুব বকবে আমাকে। কিছু বলবে না, তুই ফোনটা ধর। কিন্তু ততক্ষণে ফোনটা রিং হয়ে কেটে গেছে। না না আন্টি, তুমি জানো না, ফোন ধরলে মামাকে শেষই করে ফেলবে। ধুর বোকামে, মা বাবা একটু বকবে তো, তাতে কি হয়েছে? আর তাছাড়া ওদের কি চিন্তা হয় না বল? তুই বরং একটা ফোন কর। কিন্তু কোনো কিন্তু নয়, তুই একটা ফোন কর। তনিমা দেবীর কথা শেষ হওয়া মাত্রই ফোনের রিংটা আবার বাজতে শুরু করে। অদ্রিজা তনিমা দেবীর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা আওয়াজ ভেসে এলো। কিরে মা, তুই ফোন রিসিভ করছিস না কেন? তুই কোথায় আছিস এখন মা? আমাদের কি চিন্তা হয় না বল? অদ্রিজা ভেবেছিল ওর বাবা ওকে বকাবকি করবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। ও একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, বাবা তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আর আমি এখন একটা আন্টির বাড়িতে আছি। কোন আন্টির বাড়িতে? অদ্রিজা তনিমা দেবীর দিকে তাকিয়ে বলল, ও তুমি চিনবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই যেখানে থাকিস তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। তোর মা কিন্তু তোর উপর প্রচন্ড রেগে আছে। মা খুব বকবে আমাকে, আমি জানি। আমি এখন বাড়ি ফিরবো না। না না মা আমার, তুই প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে আয়। ও তোর মাকে আমি ঠিক ম্যানেজ করে নেবো। ঠিক আছে, দেখছি। না না ঠিক আছে নয়, তুই এক্ষুনি বাড়ি চলে আয়, শোনা মা আমার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো। বলেই ফোনটা কেটে দিল অদ্রিজা। বাবা কি বলছে? বাড়ি চলে যেতে বলছে? আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া কর, তারপরে বাবু ফিরুক, আমি ওকে বলবো তোকে বাড়িতে পৌঁছে দিতে। না না আন্টি, আমি একাই চলে যেতে পারবো। না না, আমি তোকে একা একা কিছুতেই ছাড়তে পারবো না। এসব নানা কথার মাঝে সময় গড়িয়ে দুপুর হলো। অদ্রিজা খাবার টেবিলে বসলো এবং তনিমা দেবী তার সামনে সাজিয়ে দিল নানা রকম খাবারে। অদ্রিজা বলল, আন্টি তুমি এত খাবার দিয়েছো যে মনে হয় আমার পেটটা এক্ষুনি ফেটে যাবে। তনিমা দেবী মুচকি হেসে বলল, তোদের এখন কম বয়স, তোরা এখন খাবি না তো কখন খাবি বলতো? এই আমাকেই দেখ না, আমি যখন তোদের মতো ছিলাম তখন খুব খেতাম আর ঘুরে বেড়াতাম। এখন বুড়ি হয়ে গেছি, তার উপর শরীর সবসময় অসুস্থ। তুমি কোথায় বুড়ি? মেকআপ শেকআপ করলে ছেলেদের লাইন লেগে যাবে বুঝলে। না রে, এই বুড়ো বয়সে আর মেকআপ করে কাজ নেই। এবার শান্তিতে মরতে পারলেই আমার শান্তি। উফ, শুধু এই এক কথা, সবাই দেখি এখন এই একটা কথাই বলে। আচ্ছা তোমাদের কি হয় বলো তো? সবসময় মরার কথা কেন ভাবো তোমরা? বারে, একটা সময় তো মরতেই হবে। সে তো সবাইকেই একদিন মরতে হবে, কিন্তু এগুলো মুখে উচ্চারণ না করলেই কি নয়? আচ্ছা আচ্ছা বাবা, বলবো না, হয়েছে এবার। আচ্ছা আন্টি, কাকুর কি হয়েছিল? তনিমা দেবী মুখটা শুকনো করে বলল, তোর কাকু একটা দুর্ঘটনায় মারা গেছেন। সারাদিন তুমি একাই থাকো তাহলে? একাই থাকি, কি আর করব। বাবুকে বলি একটা বিয়ে কর, কিন্তু সে শোনে না। সারা দিন আমার সময়টা যে কি করে কাটে তা একমাত্র আমিই জানি। ঠিক আছে আন্টি,
এখন থেকে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি যখনই সময় পাবো চলে আসবো তোমার সঙ্গে গল্প করতে। পারলে চলে আসিস এই বুড়িটার সাথে গল্প করতে। তখনই কলিং বেলটা বেজে উঠল। দাঁড়া, আমি দরজাটা খুলে দিয়ে আসি, মনে হয় বাবু এসেছে। তুমি বসো আন্টি, আমি দেখছি। অদ্রিজা গিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে পাশে সরে দাঁড়ালো। শারণ্য ভেতরে ঢোকার সময় আর চোখে ওর দিকে একবার তাকিয়ে সোজা ওর মায়ের কাছে গিয়ে বসলো। তনিমা দেবী পেছন থেকে ডাকলেন, কি রে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে এসে বস। অদ্রিজা সুরসুর করে এসে সোফার পাশে দাঁড়িয়ে থাকে। কি হয়েছে মম, তুমি তাড়াতাড়ি ফিরতে বললে কেন? হ্যাঁ, আসলে ওর বাড়ি থেকে ফোন করেছিল, তুই ওকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আয়। ওফ মম, তুমিও না। আচ্ছা, তুমি এই কথাটা তো আমাকে ফোনেও বলতে পারতে নাকি? তুমি জানো আমার 6টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি একটাও পেশেন্ট দেখতে পারলাম না। আবার আমার 7টা একটা ওটিও আছে। আচ্ছা বাবা, ঠিক আছে, একদিন একটু ম্যানেজ করে নে। আর এই মেয়ে, তুই সেই ওখানে দাঁড়িয়ে আছিস তো? আচ্ছা, তোর কি ভয় লাগছে বাবুকে দেখে? অদ্রিজা একটা ঢোক গিলে বলল, না না, এই তো বসছি। বলেই বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো অদ্রিজা। শারণ্য এবার ওর দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি আবার বসছো কেন? বাড়ি যাবে যখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বলেই তাড়াতাড়ি সোফা থেকে উঠে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মম, ওর হয়ে গেলে বাইরে আসতে বলো, আমি বাইরে ওয়েট করছি। বলেই হনহন করে বেরিয়ে যায় শারণ্য। এদিকে অদ্রিজার ভয় পাওয়া মুখটা দেখে তনিমা দেবী মুচকি হেসে বলল, কি হলো, ভয় লাগছে বুঝি? অদ্রিজা একটা ঢোক গিলে বলল, আন্টি তুমি এত কিউট, আর তোমার ওই ছেলেটা ওরকম রাগী কেন বলো তো? সেটা তুই ওকে জিজ্ঞেস করে দেখ, আমি কিছু জানি না। না বাবা, আমার অত ফ্রিতে মুখ চামটা খাওয়ার কোনো ইচ্ছে নেই, তার থেকে বরং আমি রেডি হইনি। বলেই তনিমা দেবী রুমে চলে যায়। শারণ্য গাড়িতে বসে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ ওর একটু আগের কথা মনে পড়ে, যখন ও সবেমাত্র ঘরে ঢুকে পাশে সাধারণ শাড়ি পরা অদ্রিজাকে দেখতে পেয়েছিল। সিম্পল শাড়ি পরা লুকে ওকে সত্যি খুব অসাধারণ সুন্দর লাগছিল, যেন কোনো একটা নতুন বউ। যদিও শারণ্য নিজেও অস্বীকার করতে পারবে না যে ও কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়ে যায়নি। আনমনে শারণ্যের মনে মনে একটা ভালো লাগার ঝড় উঠল। আর তখনই শারণ্য নিজের মাথা ঝাঁকিয়ে মিনমিন করে বলল, দোষ, এসব কি ভাবছি আমি? না, এসব নিয়ে একদমই ভাববো না। সেই সময়ই তনিমা দেবী আর অদ্রিজা একসাথে বাড়ি থেকে বেরিয়ে আসে। তনিমা দেবী বলে, অদ্রিজা, তুই ফোন করিস আমাকে, আর সময় পেলে ঘুরে যাস কেমন? হ্যাঁ আন্টি, আমি আসবো। তন্ময় মনে মনে বলল, বাহ, একদিনে তো বেশ ভালোই ভাব হয়েছে এদের। অদ্রিজা আস্তে করে গাড়িতে উঠে বসলো। ও শুধু শাড়িটা পরেছে, আর গয়নাগুলো তনিমা দেবী একটা বাক্সে করে ওর সাথে দিয়ে দিয়েছে। অদ্রিজা বাক্সটাকে সাইডের সিটে রেখে বেশ আরাম করে পিছনের সিটে বসে পড়ল। শারণ্য কিছু একটা বলতে গিয়েও চুপ করে যায়। এদিকে তনিমা দেবী শারণ্যকে বলে, বাবু, তুই একটু সাবধানে নিয়ে যাবি ওকে। আর হ্যাঁ, ওখানে গিয়ে ওর নামে কোনো নালিশ করবি না, বরং ওদের একটু বুঝিয়ে বলবি। শারণ্য গাড়ি স্টার্ট দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, বাইরে বেশিক্ষণ থাকতে হবে না। বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তনিমা দেবী বাড়িতে ঢুকে দরজা লক করে দেয়। এদিকে শারণ্য গাড়িটা বেশ কিছু দূর নিয়ে গিয়ে এক সাইডে দাঁড় করিয়ে বলল, এই যে, নামো গাড়ি থেকে। অদ্রিজা অবাক হয়ে বলল, গাড়ি থেকে নামবো কেন? বেশি কথা না বলে গাড়ি থেকে নামো। আপনি আমাকে নিয়ে যাবেন না সেটা আগে বললেই পারতেন, এভাবে রাস্তায় নামিয়ে দেবার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু হে লিসেন, আমি বেশি কথা বলা কিন্তু পছন্দ করি না, তাই নামতে বলছি মানে নামো। প্লিজ আমাকে এখানে নামিয়ে দেবেন না, আসলে আমার কাছে না কোনো টাকা নেই। ওহ, ডিসগাস্টিং একেবারে। আচ্ছা তোমাকে তো বলছি গাড়ি থেকে নামো। অদ্রিজা কিছু না বলে আস্তে করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। অদ্রিজা ভেবেছিল গাড়ি নিয়ে চলে যাবে। সামনে এসে বসো। সঙ্গে সঙ্গে অদ্রিজার মুখটা চকচক করে উঠল। ও তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে ওর পাশে এসে বসে পড়ল। এই শুনুন, আমি আপনার ড্রাইভার নই, ওকে? তখন মম ছিল বলে আমি কিন্তু কিছু বলতে পারিনি, এখন বলছি। অদ্রিজা বিড়বিড় করে বলল, এই কথাটা তো আগে বললেও পারতো, এরকম ঘুরপ্যাচ করে কথা বলার কি ছিল?
মুখটাই যেন কিরকম জিলিপির মতো। কি হলো, কিছু বলছো? না, কিছু না। ঠিক আছে, সিট বেল্ট পরো। অদ্রিজা তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেয়। এদিকে শারণ্য ততক্ষণে গাড়িটা স্টার্ট দিয়েছে। ও অদ্রিজাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কোথায় যেতে হবে এখন? কবি সুভাষ মেট্রো, নিউ গড়িয়া। শুনছিলেন আকাশ নস্করের কলমে লেখা এক রোমান্টিক গল্প মন ফেরারি মনের প্রথম পর্ব। কথক তুহিন, আদ্রিজা আফসানা, শারণ্য অভিজিৎ, তনিমা দেবী রূপা, গিনি দেবী সুস্মিতা, রাজবল্লভবাবু রিভু। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।